সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের গণিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি অমরেশ দাস, সহকারী শিক্ষক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজ অধ্যায় 2 অনুশীলনী 2.3 থেকে কয়েকটি অঙ্ক করব। শিক্ষার্থীরা, তোমরা সবাই প্রস্তুত হও আজকের ক্লাস করার জন্য, আর তার জন্য তোমরা বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হও। মূল পাঠে যাওয়ার পূর্বে পূর্ববর্তী ক্লাস অর্থাৎ তোমরা এর আগের ভিডিও ক্লাসে তোমরা কি শিখেছো সেখান থেকে কয়েকটি প্রশ্নের মাধ্যমে পুরো পাঠ মূল্যায়ন করে আসি। ঠিক আছে, পুরো পাঠ যাচাই করে আসি। শিক্ষার্থীরা, দু একটা প্রশ্নের উত্তর দিবে তোমরা। প্রথম প্রশ্ন দেখো, লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে? জি, তোমরা নিশ্চয়ই জানো লাভ বা ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। কারণ আমরা জানি আমি যদি ক্রয় মূল্য যদি কম টাকায় কিনি এবং বেশি টাকায় যদি আমি বিক্রি করি তাহলে আমরা লাভ হবে। 2 নম্বর প্রশ্ন দেখো, লাভ সমান সমান কত? আমরা জানি লাভ সমান সমান হলো, লাভ কখন হয় শিক্ষার্থীরা? লাভ হয় যখন বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য কম হয়। তাহলে কি বিক্রয় মূল্য বেশি হবে? তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য বেশি হবে ক্রয় মূল্যের চেয়ে। তদ্রূপ 3 নম্বর প্রশ্ন, ক্ষতি সমান সমান কত? জি, ঠিকই বুঝতে পেরেছ। ক্ষতি হবে তখনই যখন আমি একটা জিনিস বেশি টাকায় কিনে কম টাকায় বিক্রি করি, তখন হয় ক্ষতি। তাহলে এটা হবে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। জি শিক্ষার্থীরা, আমরা দেখো আরেকটা অঙ্ক করবো এখন। 4 নম্বর প্রশ্ন, এটা তোমরা পড়েছ, 60 টাকার ক্রয়কৃত দ্রব্য, অর্থাৎ একটি দ্রব্য 60 টাকায় ক্রয় করে 80 টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে? শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস তোমরা বুঝবা, একটা অঙ্ক করার সময় প্রথমে প্রশ্নটা খুব ভালোভাবে পড়বা। তোমরা বলছে 60 টাকায় ক্রয়কৃত, তাহলে ক্রয় মূল্য কত? 60 টাকা। আমরা সমাধানে যাচ্ছি যে ক্রয় মূল্য টাকা, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হলো 80 টাকা। বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে আমরা জানি যে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তাহলে আমাদের লাভ কত হবে? তাহলে আমরা লিখতে পারি অতএব লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে আমরা সরাসরি লিখতে পারি 80 বিয়োগ 60। এটা ব্র্যাকেটে দিয়ে আমরা কি দিয়ে দিব? টাকা দিয়ে দিব। তাহলে 80 থেকে 60 যদি আমরা বিয়োগ করি কত হয়? তাহলে 20 টাকা, অর্থাৎ লাভ 20 টাকা। অর্থাৎ আমরা লাভ পেয়েছি 20 টাকা। আজকে পাঠ শেষে আমরা যেগুলো শিখতে পারবো, গতি বিষয়ক সমস্যার সমাধান করতে পারবো। তারপর দেখো, ঐকিক ও অনুপাত ব্যবহার করে বাস্তব জীবনে সময় ও কাজ বিষয়ক সমস্যার সমাধান করতে পারবো। তারপর দেখো আরেকটা আছে, ঐকিক ও অনুপাত ব্যবহার করে বাস্তব জীবনে নল ও চৌবাচ্চা বিষয়ক সমস্যার সমাধান করতে পারবে। তারপরে দেখো, ঐকিক ও অনুপাত ব্যবহার করে নৌকা ও স্রোত বিষয়ক সমস্যা সমাধান করতে পারবে। এবং সর্বশেষ, সময় ও দূরত্ব সম্পর্কিত সমাধানের নিয়ম জানতে পারবে বা শিখতে পারবে। প্রাথমিক একটু ধারণা নিয়ে নেই এই অঙ্কগুলো কিভাবে আমরা করব সেই সম্পর্কে একটু জেনে আসি। দেখো, নৌকার প্রকৃত গতিবেগ, অর্থাৎ স্থির পানিতে নৌকার গতিবেগকে নৌকার প্রকৃত গতিবেগ বলে। এটা একটা ডেফিনেশন তোমরা মুখস্থ করে ফেলবা। অর্থাৎ স্থির পানিতে নৌকার গতিবেগই হলো নৌকার প্রকৃত গতিবেগ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে, অর্থাৎ 1 ঘন্টার তার গতিবেগ হলো 6 কিলোমিটার। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নৌকার প্রকৃত গতিবেগ ঘন্টায় 6 কিলোমিটার।
নৌকার প্রকৃত গতিবেগটা ঘন্টায় হলো 6 কিলোমিটার। তো গতিবেগের একটা দেখো সূত্র আছে, গতিবেগকে আমরা কিভাবে প্রকাশ করব? অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করব, অর্থাৎ ঘন্টায় সে কত কিলোমিটার গেল সেটা তার অতিক্রান্ত দূরত্ব, এবং সেই সময় দিয়ে কতটুকু দূরত্ব অতিক্রম করলো এবং কত সময়ে গেল সেটা দিয়ে ভাগ করলে আমরা গতিবেগ পেয়ে যাব। দেখো তোমরা, স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ, নৌকার গতিবেগ যোগ স্রোতের গতিবেগ, অর্থাৎ এটা যদি আমরা 1 নং দিই, এটা যদি 2 নং দিই, তাহলে আমাদের কি আসে? স্রোতের অনুকূলে, অর্থাৎ স্রোত যেদিক যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে, সেটাকে বলে অনুকূল। তো স্রোত যেদিকে যাচ্ছে নৌকা যেদিকে যাচ্ছে একই দিকে যাচ্ছে, তার গতিবেগ হবে নৌকার গতিবেগ যোগ স্রোতের গতিবেগ, অর্থাৎ দুটো যোগ হবে। শিক্ষার্থীরা, তদ্রূপ 2 নং সূত্র দেখো, স্রোতের প্রতিকূলে, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীতমুখী যদি নৌকা যায়, তাহলে তার সূত্র হবে প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগটা কত হবে? নৌকার গতিবেগটা হবে বিয়োগ স্রোতের গতিবেগ হবে। তো আমরা একটা উদাহরণ দেখে আসি। উদাহরণ হলো, স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ 6 কিলোমিটার এবং স্রোতের বেগ যদি হয় 3 কিলোমিটার এবং সেটা যদি ঘন্টায় হয়, তাহলে নৌকার গতিবেগ কত? এখানে আমাদের জানতে হবে অনুকূলে না প্রতিকূলে, সেই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে শিক্ষার্থীরা। তো স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ 6 কিলোমিটার, স্রোতের বেগ দেওয়া আছে, তাহলে নৌকার গতিবেগ বের করতে হবে। আমাদের 1 নাম্বার সূত্র অ্যাপ্লাই করে আমরা করতে পারি। তাহলে সরাসরি আমরা যদি লিখি যে নৌকার গতিবেগ কত, তো নৌকার গতিবেগ হবে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, এটা কিন্তু অনুকূলে হবে। তো স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত? তাহলে নৌকার গতিবেগ হবে অনুকূলে হবে 6 যোগ 3, এটা হবে কিলোমিটার, সমান সমান 9 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা লিখতে পারি 9 কিলোমিটার ঘন্টা। তো শিক্ষার্থীরা, স্রোতের অনুকূল এবং প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ সম্পর্কে যেহেতু আমরা জানলাম, তো আমরা এখন চলে যাব, আমরা আমাদের অনুশীলনী 2.3 এর কয়েকটি অঙ্ক করব আমরা। 13 নং প্রশ্ন হলো, হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল, হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারতো? তাহলে তারা দুজনে 20 দিনে একটা কাজ করার জন্য কাজ হাতে নিল, কিন্তু হালিমা 8 দিন পর কি করলো? হাবিবা চলে গেল। তো যেহেতু হাবিবা চলে গেল, তাহলে হালিমাকে বাকি কাজটুকু সম্পূর্ণ করতে হবে, কতদিন লাগবে? একত্রে প্রথমে করে 20 দিনে করতে পারে, 20 দিনে করতে পারে একটি কাজ, 20 দিনে করতে পারে একটি কাজ বা এক অংশ কাজ। তাহলে অতএব একদিনে করতে পারে, 20 দিনে যে কাজ করতে পারে একটি কাজ, তাহলে একদিনে করবে কি? একদিনে করতে হলে আরো কম সময় লাগবে, একদিনে করতে পারে আরো কম অংশ, তাহলে ভাগ হয়ে যাবে এত অংশ। তাহলে অতএব তারা কাজ করে প্রথম 8 দিন, তাহলে 8 দিনে করতে পারে বেশি, 1 গুণ 8 নিচে হবে 20 অংশ। তো এটা আমরা একটু কাটাকাটি করি। তো দেখো 4 দুগুণে 8, 4 5 20, তো এটাকে আমরা নিচে পাচ্ছি, আমরা হর পাচ্ছি 5, আর উপরে 2 একে 2 অংশ কাজ, এটা আমরা পেলাম। তো আমরা সম্পূর্ণ কাজ থেকে এই অংশ বিয়োগ দিব, কারণ সম্পূর্ণ কাজ সমান সমান 1 অংশ। তাহলে কাজ বাকি থাকে, অবশিষ্ট থাকে সম্পূর্ণ অংশ থেকে আমরা যতটুকু কাজ করছি সেটা বাকি করে আমরা বিয়োগ দিয়ে দিব, বিয়োগ
5/2 অংশ, এটা 5। একের নিচে একটা 1 আছে, তাহলে 1 এবং 5-এর লসাগু 5, 5 × 5 বিয়োগ 2 অংশ, 5 থেকে 2 বিয়োগ করলে 3 আর পাই। তাহলে আমরা অবশিষ্ট কাজ 5/3 অংশ পেলাম। তো 5/3 অংশ কাকে করতে হবে? হালিমাকে করতে হবে। বাকি 21 দিনে এত অংশ কাজ করে সে, তাহলে সম্পূর্ণ অংশটা বের করব। শিক্ষার্থীরা, আমি উপরের অংশ মুছে দিচ্ছি। তাহলে হালিমা 21 দিনে এই কাজটা 5/3 অংশ। তাহলে হালিমা একদিনে করে কাজটির কত অংশ? একদিনে করে কাজটির 21, নিচে চলে আসবে 21 অংশ। তাহলে এটা আমরা কত পাচ্ছি? আগে ভাগ করি, 3 × 3, 3 × 7 = 21। 7কে যদি আমরা 5 দিয়ে গুণ করি হয় 35, উপরে 1, এত অংশ। তাহলে একদিনে 35/1 অংশ কাজ সে শেষ করে। এখন হালিমা 35/1 অংশ কাজ করে একদিনে। এই কাজটা করে একবার সম্পূর্ণ, অর্থাৎ এটা আমরা ব্র্যাকেটে দেই। এই সম্পূর্ণ কাজটি করতে এত অংশ কাজ করে 1 × 35, নিচে হবে 1, সমান সমান 35 দিনে। তাহলে প্রশ্ন বলছে কত দিনে করতে পারে? আমরা লিখব সম্পূর্ণ কাজটি হালিমা করতে 35 দিন লাগবে। তাহলে আমরা লিখে দিব অতএব 35 দিন। অথবা বই যেদিকে বলছে, বইয়ের প্রশ্ন অনুযায়ী আমরা যদি উত্তর দেই তাহলে লিখব সম্পূর্ণ কাজটি করতে হালিমার 35 দিন সময় লাগবে। তোমরা সবাই তুলে নাও। 14 নং অঙ্কটা দেখো, 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর 10 দিন পর খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ থাকে বা বন্ধ রাখা হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? শিক্ষার্থীরা, বোঝার চেষ্টা করো যে 30 জন শ্রমিকে 20 দিনে একটি বাড়ি তৈরি করবে, কিন্তু 10 দিন কাজ হওয়ার পর খারাপ আবহাওয়ার জন্য, কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ থাকে। কয়দিন কাজ বন্ধ থাকে? 6 দিন। তাহলে আমাকে কাজটা তো শেষ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যেই। কত দিনের মধ্যে? 20 দিনের মধ্যেই শেষ করতে হবে। শ্রমিক আছে 30 জন। তাহলে আমরা শুরু করি। মনে করি সম্পূর্ণ কাজ। তো প্রথমে আমরা করি যে 30 জন শ্রমিক 20 দিনে করতে পারে একটি কাজ। দেখো, 30 জন শ্রমিক 20 দিনে করে একবার সম্পূর্ণ অংশ, অর্থাৎ 30 জন শ্রমিকে 20 দিনে পুরো বাড়িটা তারা করতে পারে। তাহলে আমরা করব 30 জন শ্রমিক, অতএব 30 জন শ্রমিক একদিনে করে বাড়িটির কত অংশ কাজ? তারা একদিনে যদি করে, তাহলে একদিনে করে আরো কম অংশ, তাহলে কি হবে? 20 দিয়ে ভাগ হবে। এটাকে আমরা অংশ লিখব, এত অংশ কাজ। তাহলে অতএব 30 জন শ্রমিক প্রথম কতদিন কাজ করেছিল? 10 দিন কাজ করেছিল। 10 দিন কাজ করার পরে 6 দিন কাজ বন্ধ থাকে খারাপ আবহাওয়ার জন্য। তাহলে 10 দিনে করে কাজটির কত অংশ? বেশি অংশ। তাহলে 1, এই 10টা গুণ হয়ে যাবে, এত অংশ কাজ। আমরা কাটাকাটি করব, 10 × 10, 10 × 2 = 20। তাহলে এত অংশ আমরা পেলাম, হাফ অংশ কাজ। তো আমাদের একটা জিনিস জানতে হবে, কাজটা হলো সম্পূর্ণ। তাহলে সম্পূর্ণ থেকে আমরা 10 দিনে কিন্তু হাফ অংশ করছি। তাহলে কাজের বাকি থাকে কি? কাজ বাকি থাকে। তাহলে আমরা লিখি
কাজ বাকি থাকে, সম্পূর্ণ অংশ থেকে আমরা যেটুকু কাজ করেছি সেটা আমরা বিয়োগ দিব, 2/1 অংশ আমরা কি করব, বিয়োগ দিব। তাহলে আমরা আবার করব লসাগু, এখানে একটা 1 আছে, লসাগু 2 কে 2 বিয়োগ 1, এত অংশ আমরা হাফ অংশ পেলাম। এই হাফ অংশ কাজটা আমাদের করতে হবে, কিন্তু আরেকটা কাজ আমাদের করতে হবে, কারণ 10 দিন কাজ করার পর 6 দিন বন্ধ থাকে। তাহলে 6 দিন কাজ বন্ধ থাকায় সময় বাকি কত থাকে? 6 দিন কাজ বন্ধ থাকায় কি থাকে? সময় বাকি থাকে। সময় আমাদের হলো টোটাল হলো 20 দিন। 20 দিন থেকে আমরা 10 দিন কাজ করার পর 6 দিন কাজ বন্ধ থাকে। তাহলে টোটাল কত দিন হবে? তাহলে আমাদের মোট 6 দিন আর 10 দিন 16 দিন, এখান থেকে যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 4 দিন পাবো আমরা। তাহলে সময় বাকি থাকে 4 দিন, আমাকে 4 দিনে বাকি কাজটি কি শেষ করতে হবে। তাহলে নির্ধারিত সময় শেষ করতে হলে অতিরিক্ত কতজন লাগবে? তাহলে বাকি 4 দিনে শেষ করতে হলে অবশ্যই অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন হবে। শিক্ষার্থীরা তোমরা তুলে নাও, আমি একটু উপর থেকে মুছে দিচ্ছি। 10 দিনে আমার সময় ছিল, আমরা কাজ করেছিলাম অর্ধেক, তাহলে হাফ অংশ। 10 দিনে হাফ অংশ কাজ করতে পারে কতজন শ্রমিক? তাহলে অতএব একদিনে হাফ অংশ কাজ করতে পারে কতজন শ্রমিক? একদিনে হাফ অংশ কাজ করতে পারলে তাহলে আমার বেশি জন শ্রমিক, তাহলে 10-এর সাথে 30 কি হয়ে যাবে? এটা গুণ হয়ে যাবে, এতজন শ্রমিক। তাহলে আমাদের বাকি ছিল সময় 4 দিন, তাহলে সেই 4 দিনে আমাকে বাকি অর্ধেক অংশ কাজ শেষ করতে কতজন শ্রমিকের প্রয়োজন হবে? তাহলে 4 দিনে করলে কম লাগবে, তাহলে 30 গুণ 10 আর 4টা ভাগ হয়ে যাবে। আমরা কাটাকাটি করব, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 15 গুণে দুগুণে 30, 5 15, 75 জন শ্রমিক। আমরা বাকি কাজটা বাকি 4 দিনে করতে 75 জন শ্রমিকের প্রয়োজন হবে, কিন্তু আমাদের অতিরিক্ত শ্রমিক এখন কয়জন লাগলো সেটা আমাদের বের করতে হবে। অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন, নির্ধারিত সময় শেষ করতে অতিরিক্ত শ্রমিক প্রয়োজন। প্রথম শ্রমিক লিখি, অতিরিক্ত শ্রমিক প্রয়োজন। আমাদের 75 জন লেগেছে, 75 থেকে আমরা কি করব? আমাদের 75, কিন্তু আগে ছিল আমাদের কয়জন ছিল? 30 জন সদস্য ছিল আমাদের। কতজন ছিল? 30 জন ছিল। তাহলে 75 থেকে 30 আমরা বিয়োগ করলে হয় 5 4 45 জন। তাহলে আমরা লিখতে পারি নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে প্রয়োজন 45 জন শ্রমিক। তাহলে অতিরিক্ত শ্রমিক প্রয়োজন, অতএব 45 জন দিয়ে আমরা শেষ করে দিব। তোমরা উত্তরটা বইয়ের মতো লিখতে পারো, অতিরিক্ত শ্রমিক প্রয়োজন 45 জন। সবাই তুলে নাও অঙ্কটা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা যাব এখন 16 নং অঙ্কে। দেখো, একটি চৌবাচ্চায় 2টি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 12 ঘন্টা এবং 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। 2টি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হয়? আমাদের এখানে প্রথম নল দ্বারা হলো 12 ঘন্টায় আর দ্বিতীয় নল দ্বারা হলো 18 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। 2টি নল যদি আমরা খুলে দেই চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? শিক্ষার্থীরা
আমরা একটা স্টেপ দিয়ে করব। প্রথম নল দ্বারা 12 ঘন্টায়, দেখো প্রথম নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হয়, 12 ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা, একটি চৌবাচ্চা। চৌবাচ্চা জানো আমাদের বিল্ডিং এর উপর থাকে। তাহলে অতএব প্রথম নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় 12/1 তাহলে আমরা দেব আবার দ্বিতীয় নল। দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা। অতএব দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় কত অংশ? 18/1 18/1 প্রথম ও দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় করি আমরা। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায়, মানে দুটো আমরা যোগ করব, 1 ঘন্টায় পূর্ণ হয়, 1 ঘন্টায় পূর্ণ হয়, দুটো আমরা যোগ করব। 12/1 যোগ 18/1। তাহলে আমরা এটা লসাগু করব, 12 এবং 18 লসাগু করব আমরা। 12 এবং 18 লসাগু 36, 12 দিয়ে ভাগ করলে হয় 3 × 36 3, 18 × 2 = 36, এটা হয় 2। তাহলে পাচ্ছি আমরা 36/5 36/5 পেলাম। তাহলে এই 36/5 পূর্ণ হয় 1 ঘন্টায় প্রথম এবং দ্বিতীয় নল দ্বারা। তাহলে আমরা লিখতে পারি প্রথম ও দ্বিতীয় নল দ্বারা 36/5 পূর্ণ হয় 1 ঘন্টায়। অতএব প্রথম ও দ্বিতীয় নল দ্বারা একবার সম্পূর্ণ অংশ আমরা লিখব, একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হয় কত সময়ে? দেখো এটা হয়ে যাবে 36, 1 গুণ 36 / 5 এই সময়ের মধ্যে আমাদের পূর্ণ হয়। তাহলে আমরা এটা কি পাচ্ছি? নিচে পাচ্ছি আমরা 5, উপরে পাচ্ছি 36 ঘন্টায়। সমান সময় আমরা লিখব 36কে যদি 5 দিয়ে ভাগ করি আমরা কত হয়? 5 × 7 = 35, 5 × 7 = 35, আর থাকে 1 ঘন্টায়। তাহলে আমরা লিখব অতএব 7/5 ঘন্টা। অর্থাৎ প্রশ্নের উত্তরে যদি যাই, দুটি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? 7/5 ঘন্টায় পূর্ণ হবে। আমরা এখন করব 18 নং অঙ্ক। স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার যায় বা পথ অতিক্রম করে। স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার হলে স্রোতের গতিবেগ কত? শিক্ষার্থীরা প্রশ্নটা ভালো করে পড়ে তারপর উত্তরটা দেখবো তোমরা। দেখো, স্রোতের প্রতিকূলে অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে 11 ঘন্টায় যায় 77 কিলোমিটার। তাহলে অতএব স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় কম। তাহলে 77কে 11 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখো 11 7 11 কত হয়? 77, তাহলে 7 কিলোমিটার। দেওয়া আছে স্থির পানিতে জাহাজের গতিবেগ 9 কিলোমিটার, এটা তোমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে স্রোতের গতিবেগ কত। তাহলে আমরা জানি যে স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ কি হয়? জাহাজের গতিবেগ বা জাহাজের বেগ বিয়োগ স্রোতের বেগ। আমি ছোট করে লিখেছি। তাহলে জাহাজের বেগ আমরা এখানে বের করব স্রোতের বেগ। তাহলে এই অংশটা, ডান পাশের অংশটা পুরোটাই আমরা বাম পাশে নিয়ে আসলাম এবং বাম পাশের অংশ ডান পাশে নিয়ে আসলাম। একে বলে প্রতিস্থাপন বিধি।
কোনো চিহ্ন পরিবর্তন না করে। তাহলে দেখো আমরা স্রোতের গতিবেগ এখানে মাইনাস হওয়ার কথা, কিন্তু এই জাহাজের গতিবেগ প্লাস, এখানে কি এখানে মাইনাসের থাকার কারণে এখানে মাইনাস না রেখে প্লাস করে দিছি, আর এটা প্লাস থাকার কারণে সেখানে গিয়ে প্লাস হয়ে গেছে। তাহলে জাহাজের বেগ বিয়োগ স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ, সেটা মাইনাস হয়ে গেছে। বুঝতে পেরেছো? এটা ছিল প্লাস কিন্তু সেখানে মাইনাস হয়ে গেছে, কারণ এটা তো মাইনাস হওয়ার কথা ছিল, কারণ এটা মাইনাস থাকার কারণে এটা প্লাস হয়ে গেছে। ওকে, তাহলে স্রোতের গতিবেগ কত হবে? জাহাজের গতিবেগ হলো 9 কিলোমিটার দেওয়া আছে, জাহাজের গতিবেগ 9 থেকে স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ, স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ 7 কিলোমিটার। তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে কত আসে? 2 কিলোমিটার। স্রোতের গতিবেগ 2 কিলোমিটার, এটা হলো ঘন্টায়, অর্থাৎ ঘন্টায় গতিবেগ 2 কিলোমিটার। আমরা 22 নঙ্গে যাচ্ছি। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে 22 নং প্রশ্নটা পড়ো। দুটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে পানি পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায়, যদি চৌবাচ্চাটি খালি থাকে সেই অবস্থায় দুইটি নল যদি তুমি একসাথে খুলে দাও, বা খুলে দিলে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে? আমরা প্রশ্ন বারবার পড়বো, তারপর উত্তরগুলো দেখব, তাহলে আমাদের প্রশ্ন সমাধান করতে সুবিধা হবে। শিক্ষার্থীরা দেখো, দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় 1/2 সম্পূর্ণ অংশ, অতএব দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 30/1 কম, অতএব 18 মিনিটে পূর্ণ হয় বেশি। তাহলে আমরা এখানে দেখো 530 318, তাহলে 5/3 অংশ, তাহলে অবশিষ্ট থাকে, অতএব অবশিষ্ট থাকে। সম্পূর্ণ অংশ থেকে এত অংশ পূর্ণ হয়, তাহলে অবশিষ্ট কত থাকে? সম্পূর্ণ অংশ থেকে আমরা 5/3 বিয়োগ করলে আমরা 5 বিয়োগ 3 সমান 5/2 অংশ পাই, যা প্রথম নল দ্বারা পূর্ণ হবে। এই অংশটুকু প্রথম নল দ্বারা পূর্ণ হবে। তাহলে আবার আমরা লিখতে পারি যে প্রথম নল দ্বারা এক বা সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হয়, মানে এক অংশ বা সম্পূর্ণ অংশ বা সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হয় 20 মিনিটে। প্রথম নল 20 মিনিটে ছিল, তাহলে অতএব প্রথম নল দ্বারা যেটা প্রথম অংশ 5/2 অংশ যা প্রথম নল দ্বারা পূর্ণ হওয়ার কথা ছিল, তাহলে 5/2 অংশ পূর্ণ হবে। এখানে অংশ দিলেও পারি, এভাবে দিলেও হবে, পূর্ণ হবে। তাহলে কি গুণ হয়ে যাচ্ছে, তাহলে আমরা যাচ্ছি 5 4 5 20 4 2 8 মিনিটে। তাহলে বলেছিল যে প্রশ্নের লাস্টে বলেছিল যে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে। তাহলে আমরা 18 মিনিটের বের করে আনছি, তারপরে অবশিষ্ট অংশ থেকে এত অংশ যা প্রথম নল দ্বারা পূর্ণ হবে, তাহলে আমরা সেখান থেকেই পেয়েছি 8 মিনিট। তাহলে 8 মিনিট পর প্রথম নলটি বন্ধ করতে হবে, বন্ধ করলে 18 মিনিট পর পূর্ণ হয়ে যাবে। শিক্ষার্থীরা আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পাঠ তোমরা কতটুকু বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? আমি দু একটি পাঠ প্রশ্ন করে তোমাদের মূল্যায়ন করছি। নৌকার প্রকৃত গতিবেগ কি? আমরা পড়েছি যে স্থির পানিতে নৌকার গতিবেগ কি হলো নৌকার প্রকৃত গতিবেগ। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বর প্রশ্ন দেখো, ক একটি কাজ 20 দিনে এবং খ ওই কাজটি 30 দিনে করতে পারে, তারা একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে? শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে করতে হবে। আমি একটু দেখাচ্ছি তোমাদের। ক 20 দিনে করে, 20 দিনে করে একটি কাজ, অতএব ক একদিনে করে 20/1 অংশ কাজ, 20/1 অংশ। ওকে, তাহলে আমরা আবার করব। দেখো খ 30 দিনে করে, 30 দিনে করে একটি কাজ বা সম্পূর্ণ কাজ, অতএব খ একদিনে করে কাজটি 30/1 অংশ। তাহলে আমরা যদি যোগ করে দেই তাহলে একত্রে তারা কত দিনে করতে পারবে? তাহলে আমরা লিখব অতএব ক ও খ একত্রে একদিনে করে, আমরা এটা কি করে দিব? যোগ করে দিব। এই অংশটা আর এই অংশটা কি করব? যোগ করে দিব। 20/1 অংশ যোগ 30/1 অংশ।
বলছে একদিনে কতটুকু কাজ করতে পারবে। তাহলে আমরা লসাগু করছি 20 আর 30-এর আমাদের লসাগু কত? 20 আর 30-এর লসাগু হলো 60। 60 দিয়ে 20-কে যদি আমরা 20 দিয়ে যদি ভাগ করি 3, 3 একে 3, 60 দ্বিগুণে 30 দ্বিগুণে 60, এত অংশ সমান সমান আমরা পাই 60/5 অংশ। তাহলে আমরা পেলাম 60/5 অংশ। এটাই হলো উত্তর। আমরা এখন বাড়ি কাজ দিব, তোমরা সবার ডায়েরি রেডি করো। তোমরা ডায়েরি লেখো আজকের বাড়ির কাজ, অর্থাৎ অধ্যায় 2 অনুশীলনী 2.3 থেকে 13, 14, 16, 18, 19 এবং 22 এই অঙ্কগুলো তোমরা বাসায় অবশ্যই এইচডব্লিউ কপিতে তোমরা চর্চা করবে। তোমরা এই অঙ্কগুলো চর্চা করবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার হয়তো কোনো একটি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো সবাই সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।